অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন। অন্তর্দর্শন কী? এই নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। অন্তর্দর্শন প্রথমেই বলতে হয় এটা এক প্রকার পরীক্ষণ, কিন্তু সাধারণ পরীক্ষণের সঙ্গে এর পার্থক্য হলো এতে বাইরের জিনিস পর্যবেক্ষণ না করে ভিতরের জিনিস পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ মানুষের মনের ভেতরে যে কী হচ্ছে, তার ভিতরে যে কী অবস্থায় রয়েছে সেইগুলো লক্ষ্য করা, সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা একমাত্র অন্তর্দর্শনের কাজ। কোনো একজন লোক তার মনের খবর নিজেই সবচেয়ে বেশি ভালো জানতে পারে। ব্যক্তি নিজে যখন তার নিজের মানসিক প্রক্রিয়ার প্রকৃতি ও কাজ বৈজ্ঞানিক সুলভ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে, তখনই তাকে বলা হচ্ছে অন্তর্দর্শন। আমার মনের মধ্যে কি হচ্ছে আমি কিন্তু সেইটা খুব ভালোভাবে দেখব। অন্যজনের মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি বাহ্যিক কিছু রকম যে অঙ্গভঙ্গি রয়েছে তার কিছু রকম অবস্থা থেকে সেটা বোঝার চেষ্টা করব, কিন্তু আমার মনের মধ্যে যেটা কি অবস্থা হচ্ছে আমি যদি বৈজ্ঞানিক সুলভ দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং বিচারমূলকভাবে বিচার করার চেষ্টা করি, সেটা কিন্তু আমি খুব অপরের কাছে সেটা কিন্তু আমি ভালোভাবে বোঝাতে পারবো, এবং সে যদি বিশ্বাসযোগ্য হয় এবং সে যদি তার সঙ্গে আমার যদি সেই মতামতটার যদি মিল থাকে এবং সে যদি বুঝতে পারে, তাহলে তার মনের মধ্যে কি হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা যত অ্যানালাইজ করব সেই জিনিসটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো, এবং সেটা হবে সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ। সুতরাং ব্যক্তি নিজে যখন তার নিজের মানসিক প্রক্রিয়ার প্রকৃতি ও কাজ বৈজ্ঞানিক সুলভ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে, তখনই তাকে বলা হচ্ছে অন্তর্দর্শন। আমাদের দৈনন্দিন জীবনে থেকেও অন্তর্দর্শনের পরিচয় পাওয়া যায়। যখন আমরা বলি খিদে পেয়েছে বা তেষ্টা পেয়েছে, তখন কি করে তা বলি? নিশ্চয়ই নিজের মনের দিকে তাকিয়ে অন্তর্দর্শনের সাহায্যে প্রত্যেক মানুষ নিজের নিজের মনের তার মধ্যে কী হচ্ছে তা প্রত্যক্ষ করে তা জানতে পারে। কেননা খিদে পেলে এটা একদম সম্পূর্ণভাবে তার ভিতরের অনুভূতি, তৃষ্ণা পেলে তার সম্পূর্ণভাবে তার একটা ভিতরের অনুভূতি। সুতরাং তার ভেতরে কি হচ্ছে একমাত্র সেই বলতে পারে, অন্যজন কেউ কখনো বলতে পারে না। তাহলে আমরা নিজের দিকে আমরা লক্ষ্য করি এবং আমার ভেতরে কি হচ্ছে আমরা সেইটা সকলের কাছে তখন প্রকাশ করি। এই রকম মানুষের মনে বিভিন্ন রকম অনুভূতি জাগে। সেই অনুভূতি যেমন রাগ, হিংসা, ঘৃণা, আনন্দ, এই সকল যে অনুভূতিগুলো রয়েছে সেই অনুভূতিগুলো দেখা যায় যে সমাধান করা দরকার, এবং তার মনের মধ্যে তখন বিভিন্ন রকম চিন্তার উদ্রেক হচ্ছে, আর তার খবর পাওয়া যেতে পারে একমাত্র অন্তর্দর্শনের মাধ্যমে। আমাদের যখন কোনো কিছুর যখন আনন্দ হয়, আমরা কোনো কিছু একটা পেলে তখন কিন্তু আমরা আনন্দ উপলব্ধি করি। হয়তো কোনো কিছু বাইরে একটা আমাদের সুন্দর কেউ একটা গিফট করলো, তখন আমরা কি করি? আনন্দ উপলব্ধি করি, এবং সেটা হেসে আমরা বিভিন্নভাবে আমরা বুঝিয়ে দিই যে আমরা খুব খুশি হয়েছি। হয়তো দেখা গেল যে আমার পছন্দের কোনো একটা জিনিস ভেঙে গেল, তখন আমি কি করছি? আমরা তখন কান্নাকাটি করছি। তাহলে আমাদের যে এই যে দুঃখ প্রকাশ হচ্ছে, আমরা কান্নাকাটি করছি, আমাদের যে চোখে মুখে বিষাদের ছাপ, সেইটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের মনের মধ্যে দুঃখ হয়েছে। তার এই যে বাহ্যিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পারছি তার ভেতরে দুঃখ হয়েছে। এগুলো কিভাবে পাচ্ছি? এগুলো নিশ্চয়ই অন্তর্দর্শনের সাহায্যে পাচ্ছি। আবার কেউ হয়তো বাইরের আমরা যদি কেউ কাউকে দেখি হাসছে, আনন্দ করছে, তখন আমি বুঝতে পারবো যে তার ভেতরে কিছু একটা আনন্দ চলছে, কিন্তু কী বিষয়ে আনন্দ চলছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার ভেতরে যে আনন্দটা হচ্ছে, কী কারণে আনন্দ হচ্ছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তাহলে কিন্তু সেটা সত্যি বলবো, কিংবা হয়তো আমি সেটা মিথ্যাও বলতে পারি। সুতরাং ব্যক্তি বিশেষে দেখা যায় যে তার যে অন্তর্দর্শন হচ্ছে সেটা অনেক সময় সে যদি সঠিকভাবে না বলে, তাহলে কিন্তু তার যে অন্তর্দর্শনটা হচ্ছে সেটা কিন্তু তার কাছে আর জানা রইল না। অন্তর্দর্শন কেবলমাত্র মনের কথা সাধারণভাবে বর্ণনা করা বা গল্পের ছলে অভিজ্ঞতা আলোচনা করা নয়। বিজ্ঞান সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে মনের প্রত্যেকটা প্রক্রিয়াকে সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ রূপে পর্যবেক্ষণ করে তা বাস্তব বিবরণ দেয়াই হলো অন্তর্দর্শন। সুতরাং আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং সেটা সঠিকভাবে সকলের কাছে বুঝিয়ে দিতে হবে, তবেই সেটা হবে অন্তর্দর্শন। এবং আমরা যা ইচ্ছাভাবে বললাম কিংবা গল্পের ছলে সেটা সাধারণভাবে বর্ণনা করলাম, সেটা কিন্তু কখনোই অন্তর্দর্শন হবে না। বিজ্ঞান সুলভ দৃষ্টিভঙ্গি এখানে এনে সঠিকভাবে বিচার করলেই তবে দেখা যাবে সেটা হয়েছে অন্তর্দর্শন। এ কথা বলা যেতে পারে নিজের চেতনার সাহায্যে নিজেরই চেতনাগত পরিবর্তনগুলোকে পর্যবেক্ষণ করার নামই হলো
অন্তর্দর্শন, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। সুতরাং নিজের চেতনাটা দেখা যায় সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মনোবিজ্ঞান যখন বিজ্ঞানের পর্যায়ে উন্নীত হয়নি, তখন কিন্তু অন্তর্দর্শনই ছিল মনোবিজ্ঞানের একমাত্র পদ্ধতি। কিন্তু বিংশ শতাব্দীতে যে আচরণবাদীরা, তারা যে মনোবিজ্ঞানীরা রয়েছে, তারা অন্তর্দর্শনের বিরুদ্ধে কতগুলো যুক্তি খাড়া করেছে। সেই যুক্তিগুলো কী কী? অন্তর্দর্শনের অনেক অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো আজকের আমি পরপর বলবো। নাম্বার 1, এই পদ্ধতিটার উপর ব্যক্তির নিজস্ব প্রভাব অত্যন্ত বেশি। ব্যক্তি যা বলে মেনে নিতে হয়, ফলে ব্যক্তি সত্য বলল না মিথ্যে বলল তা জানার কোনো উপায় থাকে না। কেননা যে বলছে সে সত্যিও বলতে পারে, আবার নাও মিথ্যে বলতে পারে, মানে সেটা কি বলল সেটা কিন্তু সঠিকভাবে জানার উপায় থাকে না। তাই এখানে দেখা যায় যে অন্তর্দর্শনের একটা অসুবিধা রয়েছে। নাম্বার 2, অশিক্ষিত ব্যক্তি বা শিশুদের পক্ষে অন্তর্দর্শন করা সম্ভব নয়, ফলে পদ্ধতিটা সর্বজনীন নয়। শিশুদের দেখা যায় যে সে কান্না করছে, কিন্তু কি কারণে কান্না করছে? তার খিদে পেয়েছে, না তার কোনো রকম শরীরের কষ্ট হচ্ছে, নাকি অন্য কি তার অসুবিধা হচ্ছে, সে কিন্তু তার ভাষায় বলতে পারে না। সুতরাং সেটা বোঝা সম্ভব নয়। তারপর অশিক্ষিত ব্যক্তি, সে তো আর বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে পারে না। সুতরাং এই যে তারা যখন অন্তর্দর্শন পদ্ধতিটা অবলম্বন করবে, সেখানে কিন্তু সঠিক কোনো কিছু জানা সম্ভব নয়। নাম্বার 3, যেটাকে আমরা অন্তর্দর্শন বলছি, সেটা প্রকৃতপক্ষে অনুসরণ বা পুনর্ভাবন। যে মুহূর্তে কোনো চেতনাগত পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে যাই, সেই মুহূর্তে সেটা অন্তর্হিত হয়ে যায়। সেটা অন্তর্হিত হয়ে যাবার পর আমরা তার কথা স্মরণ করতে পারি। সুতরাং আমরা দেখা যায় যে সঠিকভাবে আমরা কিন্তু অন্তর্দর্শনটাকে ব্যাখ্যা করতে পারি না। নাম্বার 4, অন্তর্দর্শন করতে হলে যে কারণে অন্তর্দর্শন করা হচ্ছে সেই চেতনাগত পরিবর্তনটা লুপ্ত হয়ে যায়। আমি যদি এখানে একটা এক্সাম্পল বলবো, আমার রাগ হয়েছে, কিন্তু সেই রাগটা কেমন তার প্রকৃতি ও পরিমাণ সম্বন্ধে আমরা যখন চিন্তা করতে বসি, তখন দেখা যাচ্ছে যে সেই রাগটা আর থাকছে না। এই কারণে জেমস তিনি বলছেন, অন্তর্দর্শনের বিশ্লেষণ হলো একটা ঘুরন্ত লাটিম তা হাতে তুলে নিয়ে দেখার মতো, বা অন্ধকার কেমন তা জানার জন্য আলোটা জেলে দেওয়ার মতো। সুতরাং আমরা যখন অন্তর্দর্শন হলে এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অন্তর্দর্শনটা সঠিকভাবে হচ্ছে না। সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা কিন্তু দেখা যাচ্ছে সেখানে ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা কিন্তু একেবারে লুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার 5, অন্তর্দর্শনের সাহায্যে চেতনার সম্বন্ধে সর্বজনীন কোনো সত্যের উদ্ঘাটন সম্ভব নয়, কারণ যে কোনো চেতনাগত পরিবর্তনকে আমরা একবারের বেশি পর্যবেক্ষণ করতে পারি না। আমাদের যখন রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, এগুলো সব আমরা একবারই পর্যবেক্ষণ করতে পারছি, একবারের বেশি পারছি না। অন্যান্য বিজ্ঞানে পর্যবেক্ষণের বস্তুটাকে যতবার খুশি পর্যবেক্ষণ করা যায়, কিন্তু মনোবিজ্ঞানে চেতনাগত পরিবর্তন একাধিকবার পর্যবেক্ষণ করার কোনো সুযোগ পায় না। তবে বিশেষ একটা চেতনাগত পরিবর্তনকে একাধিকবার পর্যবেক্ষণ করা সম্ভব না হলেও বিভিন্ন সময় বহুবার একই রকম চেতনাগত পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। এই সমস্ত অসুবিধা, এই যে এত অসুবিধা হচ্ছে, একটা যখন যে ইমোশানগুলো কাজ করে সেইটা নির্দিষ্ট সময় হয় এবং সেই পরিস্থিতিতে হয়। আর্টিফিশিয়ালভাবে করলে তো সেটা একটা অভিনয় হয়ে গেল। তাহলে আর্টিফিশিয়ালভাবে আমরা তো সঠিকভাবে অন্তর্দর্শনটা জানতে পারছি না। কিন্তু বিজ্ঞানীরা দেখা যায় যে তারা কিন্তু যে কোনো কিছু যখন পরীক্ষা করছে, তারা অনেকবার সেইগুলো জানার সুযোগ পেয়ে থাকে। তাই অন্তর্দর্শনে এখানে একটা অসুবিধা তৈরি হচ্ছে। এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও অন্তর্দর্শনকে কিন্তু বাদ দেওয়া যায় না। মনের বিভিন্ন প্রক্রিয়া ও চেতনার বিবিধ পরিবর্তন জানার জন্য একমাত্র উপায় হলো অন্তর্দর্শন। অন্তর্দর্শনের সাহায্যে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য না হলেও এগুলো যে মনোবিজ্ঞানীর গবেষণায় যথেষ্ট সাহায্য করে থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বারবার এগুলো যখন যে ইমোশানগুলো হয় সেগুলো আমরা কিন্তু বারে বারে আমরা দেখে আমরা কিন্তু সেইগুলো কি হচ্ছে এইভাবে আমরা পরীক্ষা করতে থাকি। সুতরাং এগুলোরও গুরুত্ব রয়েছে। তবে হ্যাঁ, যত্ন ও সতর্কতার সঙ্গে যদি অন্তর্দর্শন করা যায় তবে চেতনার সম্বন্ধে নানা প্রকার সর্বজনীন সত্য উদ্ঘাটন করা সহজ হয়ে যায়। তাছাড়া উপরে যে সমস্ত আমরা অসুবিধার কথা বলা হয়েছে সেগুলো চেষ্টা করলে অনেকাংশে কম করা যায়। মানসিক প্রক্রিয়ার সঠিক জ্ঞান পেতে হলে অন্তর্দর্শনই হলো সহজ এবং অধিকতর নির্ভরযোগ্য উপায়।
অন্তর্দর্শন হলো ব্যক্তিমুখী পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ। এখানে মনকে জানার চেষ্টা করা হয় কতকগুলো আভ্যন্তরীণ লক্ষণের সাহায্যে, এবং এখানকার পরিদর্শন যেটা হচ্ছে ইন্সপেকশন, এটা হলো বস্তুমুখী পদ্ধতি। এখানে মনকে জানার চেষ্টা করা হয় কতকগুলো বাহ্যিক লক্ষণের সাহায্যে। আমাদের মনের মধ্যে যখন দুঃখ হচ্ছে, আমরা তখন ভেতরে কোনো কিছু আমরা তার যে অনুভূতিটা হচ্ছে সেইটা থেকে আমরা কিন্তু বোঝার চেষ্টা করছি। আনন্দ হচ্ছে, তার ভেতরে কি হচ্ছে তার কতগুলো বাহ্যিক লক্ষণ, সেইগুলোভাবে দেখে আমরা বোঝার চেষ্টা করছি। অন্তর্দর্শনের অসুবিধা সম্বন্ধে আরেকটি কথা বলতে হয়, এই পদ্ধতিতে মন নিজেই একাধারে দর্শক এবং দৃশ্য। সেটাকে যেটা হচ্ছে সেটাই দেখছে। এতে মনকে একই সঙ্গে মনের প্রক্রিয়া, মনের বিষয়, এই দুটো ভাগে ভাগ করতে হচ্ছে। যেটা কোনটা দেখছে এবং কি বিষয়টা হচ্ছে সেই দিকে তাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমাদের মানসিক প্রক্রিয়াগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী ও দ্রুত পরিবর্তনশীল, সুতরাং এগুলোর দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া অত্যন্ত কঠিন। যে প্রক্রিয়াগুলো অপেক্ষাকৃত মন্থর, আমরা সেগুলো সম্বন্ধে বেশি তথ্য পরিবেশন করতে পারি। স্কাউটের মতে, যদিও অন্তর্দর্শন পদ্ধতি কঠিন, তবুও তা অসম্ভব নয় এবং এর ত্রুটিগুলো দুরারোগ্যও নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।